আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ঐকমত্য কমিশনের এক পেশে সুপারিশ জাতির উপর চাপানোর চেষ্টার অভিযোগ এনেছে বিএনপি। 1 বছর আলোচনার নামে প্রতারণা হয়েছে মন্তব্য। যশোরে চলতি বছর 25 শিক্ষার্থী সহ 40 জন HIV পজিটিভ রোগী শনাক্ত। স্বাস্থ্য বিশেষজ্ঞ অভিভাবকদের মধ্যে উদ্বেগ। শি জিনপিং এর সঙ্গে বৈঠকে চীনা পণ্যে 10% শুল্ক কমালেন ট্রাম্প। এপ্রিলে চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সুদানের আল ফাশের শহরে আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ। 3 দিনে 1,500 মানুষ নিহত। এবং সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নদ নদীতে জলজ জীববৈচিত্র্য, পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রায় 1 বছরের আলোচনা ভিত্তিহীন ও প্রতারণা। তিনি আরও বলেন, বিএনপি সব সময় সংস্কারের কথা বলে আসছে। সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জুলাই সনদের কথা বলেছিলেন প্রধান উপদেষ্টা। তবে ঐকমত্য কমিশনের কিছু প্রস্তাবে অগোচরে সংশোধনী আনা হয়েছে। জাতীয় ভোটের আগে গণভোট সম্ভব নয় উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো ধোঁয়াশা নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এটাই প্রতিমান হয় যে দীর্ঘ 1 বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি হয়। বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যরা ছিলেন। নীতি নির্ধারণী বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়েও উপদেষ্টাদের বক্তব্য শোনেন প্রধান উপদেষ্টা। 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুক পোস্টে তিনি বলেন, যখন কোনো তরুণী মা পর্যাপ্ত শিশু পরিচর্যার সুযোগ না পেয়ে চাকরি ছেড়ে দেন অথবা কোনো ছাত্রী পড়াশোনা বন্ধ করে দেন, তখন বাংলাদেশ হারায় সম্ভাবনা, উৎপাদনশীলতা ও অগ্রগতি। পোস্টে তারেক রহমান আরও বলেন, বিএনপির লক্ষ্য এমন একটি আধুনিক ও গণমুখী বাংলাদেশ গড়া যেখানে কোনো নারীকে তার পরিবার ও ভবিষ্যতের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে না হয়। ক্ষমতায় গেলে সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ডে কেয়ার সেন্টার স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। সরকারি অফিসে ধাপে ধাপে ডে কেয়ার সেন্টার স্থাপনের জাতীয় পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। তারেক রহমান বলেন, যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শিশু পরিচর্যার ব্যবস্থা থাকবে সেসব প্রতিষ্ঠানের নিয়োগকর্তার জন্য কর সুবিধা ও CSR ক্রেডিট দেওয়া হবে। সীমান্তবর্তী জেলা যশোরে আশঙ্কাজনক হারে বাড়ছে HIV পজিটিভ রোগীর সংখ্যা। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে এই সংক্রমণের হার উদ্বেগজনক। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের অক্টোবর পর্যন্ত 40 জনের বেশি এইডসে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে 25 জনই শিক্ষার্থী। আক্রান্ত শিক্ষার্থীদের বয়স 17 থেকে 23 বছরের মধ্যে। এই পরিসংখ্যান গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, যা স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। যশোর 250 শয্যা হাসপাতালের তথ্য বলছে, চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এইডসে আক্রান্তদের মধ্যে 23 জন পুরুষ এবং 14 জন নারী রয়েছে। তাদের মধ্যে 25 জনই শিক্ষার্থী। গত বছর মোট 25 জন আক্রান্তের মধ্যে শিক্ষার্থী ছিল 12 জন।
সেখানে এই বছর মাত্র 6 মাসেই সেই সংখ্যা দ্বিগুণ ছাড়িয়েছে। একে ভবিষ্যতের জন্য বড় হুমকি হিসেবে দেখছেন চিকিৎসকরা। আমরা ডেইলি প্লাস 20টারও বেশি রোগী আমরা টেস্ট করছি প্রতিদিন। বেশিরভাগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী তারাই বেশিরভাগ টেস্ট করে, সাধারণ জনগণ তারা একটু কমই আসতেছে, বিশেষ করে স্টুডেন্ট এবং যারা বিদেশে যারা যায় মাইগ্রেন্ট, বিদেশ থেকে ফেরত আসে তারাও টেস্ট করে। বর্তমানে যশোরে 250 শয্যা হাসপাতালে ART সেন্টারে 220 জন এইডস আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এই রোগীদের মধ্যে অন্য জেলার মানুষও রয়েছেন। অ্যাওয়ারনেসের পরিমাণটা আরেকটু বৃদ্ধি করতে হবে আমাদেরকে। অ্যাওয়ারনেসটা করলে বাংলাদেশের বা যশোর মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে জনগণের মধ্যে বিষয়টা ছড়িয়ে যাবে। এইচআইভি সম্পর্কে তাদের মনে একটা ধারণা আসবে যে কীভাবে ছড়ায় না। যশোর জেলার জনসংখ্যা প্রায় 30,46,000। সেই হিসেবে প্রতি 1 লাখ মানুষের মধ্যে প্রায় একজন এইডস রোগী। বিশেষ করে তরুণদের মধ্যে সংক্রমণের ঊর্ধ্বগতি সবাইকে চিন্তিত করে তুলছে। আমাদের আসলে নৈতিক কিছু মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, যেটার জন্য আমরা পরিবার, সমাজ যারা মনে করি যে আমাদের এই বিষয়ে আমাদের জ্ঞান আছে এবং আমরা এটা সবার কাছে পৌঁছে দিতে পারি যে কিভাবে এটা থেকে বেঁচে থাকা যায় বা সতর্ক থাকা যায়, সেটা আমরা হয়তো দায়িত্ব পালনে সবারই কিছুটা গাফিলতি। বিশেষজ্ঞরা মনে করছেন সীমান্তবর্তী জেলা হওয়ায় এবং পারিপার্শ্বিক পরিস্থিতির কারণেই এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। আল মুকসির, চ্যানেল আই। চীনের পণ্যের ওপর শুল্ক 57 থেকে কমিয়ে 47% করেছে যুক্তরাষ্ট্র। সাউথ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে ক্রমবর্ধমান বাণিজ্য বিরোধ ও শুল্ক আরোপের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন শক্তিধর দুদেশের নেতা। আগামী বছরের এপ্রিলে ট্রাম্প চীন সফর করবেন বলেও বৈঠক শেষে জানানো হয়। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রথম সামনাসামনি বৈঠক। 1 ঘন্টা 40 মিনিটের বৈঠকে চীনের পণ্যের ওপর শুল্ক কমানোর ঘোষণা দেন ট্রাম্প। এই শুল্ক হার তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র ও চীন 1 বছরের জন্য বাণিজ্য চুক্তি করেছে এবং এ চুক্তির মেয়াদ নিয়মিতভাবে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। অন্যদিকে চীন বিরল খনিজ ধাতু রপ্তানির বিষয়ে যে বিধিনিষেধ জারি করেছিল তাও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শির সাথে আলোচনার পর ট্রাম্প বলেছেন, শিগগিরই চীনের সাথে বাণিজ্য চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি মহান দেশের মহান নেতা হিসেবে অভিহিত করেন ট্রাম্প। তিনি বলেন, বিশ্বের দুটি শীর্ষস্থানীয় অর্থনীতির মধ্যে মাঝে মাঝে বিরোধ হওয়া স্বাভাবিক। But President Xi is a great leader of a great country, and I think we're going to have a fantastic relationship for a long period of time, and it's an honor to have you with us. বৈঠকে শি জিনপিং বলেন, বেইজিং আবারও আমেরিকান সয়াবিন কেনা শুরু করতে পারে। তবে জিনপিং এর সঙ্গে বৈঠক শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম আবারও শুরু করার নির্দেশ দেন। তার দাবি, রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতেই এ সিদ্ধান্ত। বৈঠকের পরপরই ওয়াশিংটনের উদ্দেশ্যে বুসান ত্যাগ করেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে শেষ হয় ট্রাম্পের এবারের এশিয়া সফর। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সুদানের রাজধানী দারফুরের পশ্চিমাঞ্চলীয় এল ফাশের শহরে ভয়াবহ গণহত্যা চালিয়েছে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, শহরটিতে গত 3 দিনে অন্তত 1500 মানুষকে হত্যা করেছে তারা। গত 2 বছর ধরে সুদানের সেনাবাহিনীর সঙ্গে আরএসএফ এর সেনারা লড়াই করছেন। আমিনা রহমান শুক্তির রিপোর্ট। সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ এর সেনারা সম্প্রতি এলফাশের শহরটি সেনাবাহিনীর কাছ থেকে দখল করে। সুদান ডক্টর নেটওয়ার্ক বুধবার জানিয়েছে, সেখানকার বেসামরিক মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভয়াবহ গণহত্যা চালায় আরএসএফ। সুদান ডক্টর নেটওয়ার্ক বলেছে, আরএসএফ 3 দিনে কমপক্ষে 1,500 মানুষ হত্যা করেছে। এর ফলে দেশটি স্মরণকালের ভয়াবহ গৃহযুদ্ধের কবলে পড়েছে বলে জানিয়েছে ডক্টর নেটওয়ার্ক।
বুধবার আরএসএফ প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো তার বাহিনীর এই হত্যাযজ্ঞ স্বীকার করে বলেছেন, কি ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি শহরে কাজ করছে। সুদানে ইউনিসেফ প্রতিনিধি শেলডন ইয়েট দেশটির পরিস্থিতিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এলফাশের শহরটি টানা 600 দিন অবরুদ্ধ ছিল। সেখানে কোনো খাবার, প্রয়োজনীয় ওষুধ সহ শিশুদের মৌলিক জিনিস ঢুকতে পারেনি। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। রাজশাহীর মোহনপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ভোরে কেশরহাট পৌরসভার কালীতলা ময়দা মিলের পাশে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোর 5:30টার দিকে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। সংঘর্ষের পর ট্রাকটি রাস্তার পাশে নিচু এলাকায় উল্টে পড়ে। দুর্ঘটনার পর ট্রাক চালক ও সহকারীর খোঁজ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে নেয়। নিহতের কাছ থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম ইসমাইল হোসাইন। তিনি মোহনপুর উপজেলার হাজরাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন নদ নদীতে গড়ে উঠেছে বৈচিত্র্যময় জলজ জীববৈচিত্র্য, যা কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও রাখে তাৎপর্যপূর্ণ ভূমিকা। তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও মানবসৃষ্ট নানা কারণে বিপন্নপ্রায় দেশের প্রাচুর্যময় নদীকেন্দ্রিক জীববৈচিত্র্য, যা বার্তা দেয় অনিশ্চিত ভবিষ্যতের। বিস্তারিত আফরোজা হাসির রিপোর্টে। প্রাচীনকাল থেকে এদেশের কৃষি, অর্থনীতি, যাতায়াত কিংবা পরিবহন খাত প্রধানত নদী নির্ভর। মিঠা পানির এসব নদ নদী দেশের জলজ জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আবাসস্থল। জলজ প্রতিবেশ ব্যবস্থাকে বসবাস উপযোগী করে তোলে জলজ উদ্ভিদ, যেখানে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পাশাপাশি অবাধ বিচরণ রয়েছে নানা প্রজাতির মাছের। দেশের প্রায় সব নদীতেই সাপ, গুইসাপ, কাছিম সহ বৈচিত্র্যময় গড়নের সরীসৃপের পাশাপাশি রয়েছে শুষ্ক ও ভোঁদরের মতো বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীও। মহাবিপন্ন কাছিম বড়কাইট্টার প্রাকৃতিক আবাসস্থল নদী ও নদী তীরবর্তী এলাকা। খাদ্য ও নিরাপদ আবাসস্থলের সন্ধানে শীতকালে দেশের নদ নদীতে আসে চকাচকি, হাঁস, টিটি, বক, পানকৌড়ি সহ বিচিত্র প্রজাতির পরিযায়ী পাখি। তবে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি নদী দূষণ, নাব্যতা হ্রাস, আবাসস্থল সংকোচন ও খাদ্যের অভাবে বিপন্ন হচ্ছে নদীর জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় নদীকেন্দ্রিক বৈচিত্র্যময় জীববৈচিত্র্য রক্ষায় পরিকল্পিত নগরায়ন, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, নদী পুনঃখনন সহ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির তাগিদ বিশেষজ্ঞদের। আফরোজা হাসি, চ্যানেল আই। নদীর জীববৈচিত্র্য নিয়ে বিশেষ পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। একটি ভবনে বসবাস করেন 90টি পরিবার। তাদের সমন্বিত উদ্যোগে গড়ে উঠেছে বিশাল এক ছাদ কৃষি, যেখান থেকে মিটছে ফুল, ফল আর সবজির চাহিদা। শুধু তাই নয়, সবুজের এই উদ্যোগটি এখন পরিণত হয়েছে এক প্রাণবন্ত পারিবারিক মিলন কেন্দ্রে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার ওয়ারির 14তলা ভবনের এই ছাদে 8,500 বর্গফুট জুড়ে গড়ে তোলা হয়েছে সমন্বিত এক ছাদ কৃষি। ফ্ল্যাটের কয়েকজন বাসিন্দার উদ্যোগে শুরু হলেও এখন এটি বসবাসরত 90টি পরিবারেরই একটি মিলন কেন্দ্র, যার মূল উদ্যোক্তা রেখা মালিক। এখানকার সবুজের সান্নিধ্য তাকে সত্তর্ধ বয়সেও রেখেছে উদ্যমী আর প্রাণবন্ত। সব ধরনের গাছই আছে, ঔষধি গাছ আছে, ফলের গাছ আছে, ফুলের গাছটা বেশি। সবাই মোটামুটি গাছ পছন্দ করে। তো এই আয়োজনের আরেকজন উদ্যোক্তা তসলিম উদ্দিন। ফ্ল্যাট বাড়ির নানা সীমাবদ্ধতা পেরিয়ে তিনি ছাদ কৃষিকে এগিয়ে নিচ্ছেন কৃষির প্রতি ভালোবাসা আর নিষ্ঠা দিয়ে। তো আমি অনেক সময় অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছে, আসলে সত্যি কথা বলতে কি। এরপরও আমি আমার মতো করে সবসময়, আমি যেহেতু প্রকৃতিকে ভালোবাসি,
যার জন্য আমি এটা মানে ছাড়ি নাই। এখানে অংশ নেওয়া প্রত্যেকটি পরিবারই পাচ্ছেন নতুন নতুন অভিজ্ঞতা, উপভোগ করছেন নিজের হাতে লাগানো সবজির স্বাদ আর পরিশুদ্ধ পরিবেশ। সবার সহযোগিতা আছে, আমরা শখের থেকেই করা আর কি। গাছগাছালি যেটা হেল্প করতে হবে সেটা হচ্ছে আমরা যখন এখানে আসতে পারতেছি, সো উই ক্যান টেক দ্য ফ্রেশ এয়ার ফ্রম হিয়ার। সুউচ্চ ভবনের উপর এই সুবিশাল ছাদ কৃষির আয়োজনটি শত পরিবারের ইচ্ছার একটা ফসল। সরাসরি জড়িত আছেন কয়েকজন, তাদের আয়োজনে এই ভবনটির উপরে বাগানটি নির্মিত হয়েছে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে এসে বিভিন্ন জেলা শহরগুলোতে এরকম বড় বড় অট্টালিকা নির্মাণ হচ্ছে, যেগুলো অ্যাপার্টমেন্ট ভবন। তারা একটু সবাই একত্রিত হলেই এই জাতীয় কাজগুলো সম্প্রসারণ করতে পারে, কিন্তু এই কাজগুলোকে সম্প্রসারণ এবং টেকসই করার জন্য দরকার সরকারি গাছগাছালির জন্য সেবা। ঢাকার ওয়ারির কাদের ট্রপিক্যাল হাইটস থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা ৩টা ৫ মিনিটে হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার দেখবেন ভোটের হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানেই চলছে আলোচনা। দেশের নানান বয়সী নানান পেশার মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে, আজ জানবো কি চাইছেন ময়মনসিংহের ভোটাররা। যাকে ভোট দেবে সে শিক্ষিত হতে হবে এবং মানে সৎ, যোগ্য এরকম লোক হইতে হবে। তো আমরা তো চাই যে ভালো একজন প্রার্থী হোক, যে সৎভাবে থাকতে পারে, সৎভাবে জনগণের কাজ করতে পারে। নির্বাচনের ক্ষেত্রে একজন প্রার্থী হবে, দেশকে নিয়ে চিন্তা করবে, জনগণকে নিয়ে চিন্তা করবে এবং জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন হওয়ার জন্য যা যা প্রয়োজন সেটাই সে ম্যান্ডেটে একজন প্রার্থী থাকবে, এটাই আমি কামনা করি। আমাদের কাজ করার জায়গা ছিল, আমাদের এয়ারপোর্টটি নির্বাচিত হওয়ার কথা ছিল, আমাদের বিভাগীয় একটি শহর হওয়ার কথা ছিল, আমাদের হওয়ার কথা ছিল এই শহরের যা কিছু রাস্তাঘাট সেগুলোকে বিন্যস্ত করে একটি বিভাগীয় শহরের উপযোগী হওয়ার কথা ছিল। এইগুলো যেন তারা এখন ধরে ধরে বাস্তবায়ন করার চেষ্টা করেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করবে, আইন জনগণের স্বার্থে কাজ করবে এবং উন্নয়নের জন্য মানে নিঃস্বার্থভাবে কাজ করবে। ওই ধরনের প্রার্থীদেরকেই মানুষ নির্বাচিত করুক। যারা ক্ষমতায় যায় ক্ষমতার লোভে না পড়ে জনগণের স্বার্থে কথা বলে, এরকম লোক আমরা প্রত্যাশা করি। আমাদের রাস্তাঘাটের উন্নয়নে কাজ করবে, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবে এবং সর্বোপরি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কাজ করবে। আমরা এই ধরনের প্রার্থী চাই। আমরা তাকেই চাই যে দেশের সুন্দর সমাজ ব্যবস্থা এবং সুষ্ঠু সমাজ ব্যবস্থা, মানুষ স্বাধীনভাবে চলতে পারে, মানুষের সকল চাহিদা পূরণ করতে পারে এবং কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে, এমন একজন সরকারি প্রার্থীকে আমরা চাই। প্রার্থী হিসাবে যিনি সৎ, মেধাবী এবং আমাদের সমাজের জন্য কাজ করবেন, যেন এই দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি এই সবগুলো যেন নির্মূল হয়ে যায়, ভবিষ্যতে যেন মাথাছাড়া দিতে না পারে। এমন একজন মানুষ নির্বাচিত হবেন যে যার কাছে আমরা খুব সহজে তাকে অভিভাবক হিসাবে আমরা পাব। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। দীর্ঘ সময় পদোন্নতির বাইরে থাকা বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। দ্রুত পদোন্নতির পাশাপাশি আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবি জানিয়েছেন শিক্ষকরা। দাবি আদায় কর্মবিরতি পালনের কথাও জানান তারা। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। বাংলাদেশ সিভিল সার্ভিসে একই সময়ে যোগদান করেও অন্য ক্যাডারদের মতো নির্দিষ্ট সময়ে পদোন্নতি না পাওয়া, আপগ্রেডেশন সহ নানা ইস্যুতে ক্ষোভ সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের। দাবি আদায়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সামনে সারা দেশের পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের অবস্থান কর্মসূচি। দাবিকে যৌক্তিক এবং ন্যায্য হিসেবে তুলে ধরে বৈষম্যের দ্রুত নিরসন চান তারা। প্রসঙ্গত
বলতে হয় আমি অবিবাহিত অবস্থায় সার্ভিসে জয়েন করি, এরপর আমার বিয়ে হলো, আমার বাচ্চা হলো, আমার বাচ্চা এখন ক্লাস 2-তে পড়ে, স্টিল আমি একজন প্রভাষক। আমি যেই ব্যাচে জয়েন করি আমার স্টুডেন্ট, আমার কলিগ, আমিও প্রভাষক, সেও প্রভাষক। এর চেয়ে লজ্জার, ধিক্কার আর কিছুই না। 12 বছরেও আমি একটা পদোন্নতি লাভ করতে পারিনি, অথচ আমার ব্যাচের যারা প্রশাসন ক্যাডারে যোগদান করেছেন তারা এখন এডিসি হয়ে আছেন। আপনারা কি আইনবিধি জানেন না? আপনারা কিভাবে 54 সালগুলো ব্যবহার করলেন? আমাদের প্রথম পদোন্নতি কোন ক্যাডারে, কোন সার্ভিসে শূন্য পদের দোহাই দিয়ে তাদের আটকে রাখা হয় না। এ সময় কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকরা। দাবিগুলো বাস্তবায়ন না হলে পদোন্নতির বঞ্চনার কারণে সামাজিক, মানসিক, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এই সকল প্রভাষক বৃন্দ নো প্রমোশন নো ওয়ার্ক এর মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। পদোন্নতির বাইরেও পদ সৃষ্টি, 7 কলেজ ইস্যু সহ নানা সমস্যার কথা তুলে ধরা হয় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের পক্ষ থেকে। মিথিলা নাসরিন, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে নিটোল ডাটা কৃষি সংবাদ। নোয়াখালীতে মৌসুমের আগেই বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন করলা। কম খরচে লাভ বেশি হওয়ায় কৃষকের আগ্রহ এখন করলা চাষে। এছাড়াও বাড়তি আয় করে লাভবান হচ্ছেন তারা। এবার প্রকৃতি সংবাদ। নিষেধাজ্ঞা অমান্য করে খুলনার উপকূলীয় অঞ্চলের নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা, আর এতে বৃদ্ধি পাচ্ছে নদী ভাঙন, হুমকিতে পড়েছে জীবন জীবিকা। এমন পরিস্থিতির প্রতিবাদে আন্দোলন করছেন কয়রা উপজেলার সাধারণ মানুষ। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এখন দেখবেন খেলার খবর। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া জাতীয় দলের সাবেক তারকা মাহমুদুল্লাহ রিয়াদ। কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। পরীক্ষা নিরীক্ষা শেষে ডেঙ্গু শনাক্ত হলে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। সকালে মাহমুদুল্লাহ রিয়াদের স্ত্রী জানাতুল কাউসার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মাহমুদুল্লাহর শারীরিক অবস্থার কথা জানান। চিকিৎসকরা জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদের অবস্থার উন্নতি হচ্ছে। আন্তর্জাতিক সব ক্রিকেট থেকে অবসর নিলেও নিয়মিত ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগ চালিয়ে যাচ্ছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। অস্ট্রেলিয়ার ক্রিকেটে 11 বছর পর ঘটল আরও এক মর্মান্তিক ঘটনা। ঘাড়ে ক্রিকেট বলের আঘাতে গুরুতর আহত হওয়া 17 বছর বয়সী তরুণ ক্রিকেটার বেন অস্টিন মারা গেছেন। অস্ট্রেলিয়ার মেলবোর্নের ফ্যান্ট্রি গালি ক্রিকেট ক্লাবের ব্যাটিং অনুশীলনের সময় মঙ্গলবার ঘাড়ে বলের আঘাত পান অস্টিন। গুরুতর আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন মৃত্যুর সাথে লড়াই করে বৃহস্পতিবার সকালে মারা যান এই কিশোর ক্রিকেটার। অনুশীলনের সময় হেলমেট থাকলেও নেক গার্ড ব্যবহার না করা অস্টিনের ঘাড়ে বল সরাসরি আঘাত করে। বেনের মৃত্যুতে শোক নেমেছে অস্ট্রেলিয়া সহ ক্রিকেট দুনিয়ায়। ক্রিকেট অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন, ফ্যান্ট্রি গালি ক্রিকেট ক্লাব এবং 2014 সালে সিডনিতে ব্যাটিং করতে গিয়ে বলের আঘাতে মৃত্যু হওয়া অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার প্রয়াত ফিলিপ হিউজের পরিবার বেন অস্টিনের পরিবারকে সমবেদনা জানিয়েছে। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঐকমত্য কমিশনের এক পেশে সুপারিশ জাতির উপর চাপানোর চেষ্টার অভিযোগ এনেছে বিএনপি। 1 বছর আলোচনার নামে প্রতারণা হয়েছে মন্তব্য। যশোরে চলতি বছর 25 শিক্ষার্থী সহ 40 জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত। স্বাস্থ্য বিশেষজ্ঞ ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ। শি জিনপিং এর সঙ্গে বৈঠকে চীনা পণ্যে 10% শুল্ক কমালেন ট্রাম্প। এপ্রিলে চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সুদানের আল ফাশের শহরে আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ। 3 দিনে 1,500 মানুষ নিহত। এবং সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নদ নদীতে জলজ জীববৈচিত্র্য পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।